বোট হাউসে ঢুকলো ভেলা। খুঁটিতে আগের জায়গায় বাঁধা রয়েছে লিটল মারমেইড। ডার্চি আর টিক্সি নেই। গেল কোথায়? টর্চ জেলে দেখছে কিশোর। শোনো, ভেলাটা এখানে রাখা ঠিক না। চলো কোনো ঝোপের তলায় লুকিয়ে রাখি। ঠিকই বলেছে কিশোর। অন্যেরাও একমত হলো। হাত অবশ্য হয়ে গেছে, তবুও কোনো মতে ভেলাটা আবার বের করে এনে পানির উপর এসে পড়া কিছু ডালপাতার তলার শেকড়ে শক্ত করে বাঁধলো। লতা আর শেকড় ধরে ধরে পাড়ে উঠে রওনা হলো আস্তানায়। চোখ চঞ্চল দুই ডাকাতকে খুঁজছে। ছায়াও দেখা যাচ্ছে না ওদের। ওরা বাড়িতে ভাড়ারে ঢুকে বসে নেই তো? আগে রাফিয়ানকে ঢুকতে বলল ওরা। সিঁড়ি মুখে মাথা ঢুকিয়ে দিল রাফিয়ান। শব্দ করলো না। সিঁড়ি টপকে নেমে গেল নিচে। নেমেই গো গো করে উঠল। কি ব্যাপার? বলল কিশোর। নিচে বসে আছে নাকি? মনে হয় না। মাথা নাড়ল জিনা। অন্য কিছু। কি? চলোই না, নেমেই দেখি। সিঁড়িতে পা রাখলো জিনা। বিছানা যেভাবে করে রেখে গিয়েছিল ঠিক তেমনই রয়েছে। ব্যাজ আর কাপড় চোপড়ও রয়েছে জায়গা মতো। মোম জেলে টর্চ নিভিয়ে দিল কিশোর। কি হয়েছে রাফি? জিজ্ঞেস করলো জিনা। এমন করছিস কেন? গোঙানি থামছে না রাফিয়ানের। গন্ধ পেয়েছে নাকি? চারপাশে তাকিয়ে বলল মোসা। ওরা এসেছিল এখানে? হ্যাঁ, আসতেও পারে, রবিন বলল। মরুক গে। হাত নাড়ল মোসা। খিদে পেয়েছে, কিছু খেলে কেমন হয়? ভালোই হয়, আমারও খিদে পেয়েছে। বলতে বলতে আলমারির দিকে এগুলো কিশোর, কিন্তু টান দিয়ে দরজা খুলেই স্থির হয়ে গেল। নেই। অথচ ওখানেই রেখে গিয়েছিল সব খাবার। থালা বাসন, প্লেট কাপ সব সাজানোই আছে আগের মতো। শুধু নেই খাবারগুলো। রুটি নেই, বিস্কুট নেই, চকলেট নেই, কিচ্ছু নেই। কিশোরের ভাব দেখেই বুঝলো অন্যেরা কিছু একটা অঘটন ঘটেছে। এগুলো আলমারির দিকে। খাইছে। আজকে উঠল মশা। কিছুই তো নেই, একটা বিস্কুটও না। ইস, আগেই ভাবা উচিত ছিল। আল্লাহ রে, কি খেয়ে যে বাঁচি এখন। খুব চালাকি করেছে, রবিন বলল। জানে খাবার ছাড়া থাকতে পারবো না এখানে। আমাদের তাড়ানোর এটাই সবচেয়ে ভালো কৌশল। রাতে খিদেই মরবো, সকালে উঠেই দৌড়াতে হবে গায়ে। অনেক সময় পাবে ওরা। মাথায় হাত দিয়ে ধপ করে আলমারির কাছেই বসে পড়ল মোসা। গায়ে যাওয়ারও সময় নেই এখন। পথঘাট যা অন্ধকার। উফ, খিদেও পেয়েছে। না, রাতটা মনে হয় টিকবো না। মন খারাপ হয়ে গেছে সবার। কতক্ষণ আর খিদে সওয়া যায়? ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর। ভেবেছিল খেয়ে দিয়ে চাঙ্গা হবে, তার আর উপায় নেই। বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলল রবিন। একবার ভেবেছিলাম কয়েকটা চকলেট ছড়িয়ে রেখে যায়, রাখলাম না। রাফি, ওভাবে আলমারির দিকে চেয়ে লাভ নেই। কিছু নেই ওতে। আলমারি শুকছে আর করুণ চোখে ফিরে ফিরে তাকাচ্ছে রাফিয়ান। এ হারামিগুলো কোথায়? হঠাৎ রেগে গেল কিশোর। বেটাদের একটা শিক্ষা দেওয়া দরকার, বুঝিয়ে দেওয়া দরকার লোকের খাবার চুরি করার ফল কি হয়। হুফ, পুরোপুরি একমত হলো রাফিয়ান। সিঁড়ি বেয়ে উপরে উঠল কিশোর। দুই ডাকাত কোথায়? ভাঙা শূন্য দরজার কাছে গিয়ে দূরে তাকালো। বনের মাঝে এক জায়গায় দুটো তাঁবু খাটানো হয়েছে। তাহলে ওখানেই ঘুমানোর ব্যবস্থা করেছে, ভাবলো সে। চোরগুলোকে গিয়ে গালাগাল করে আসবে নাকি? হ্যাঁ, তাই যাবে। আয় রাফি, বলে পা বাড়ালো কিশোর। কিন্তু তাঁবুতে কেউ নেই। কয়েকটা কম্বল, একটা প্রাইমাস স্টোভ, একটা কেটলি আর অন্যান্য কিছু দরকারি জিনিস অগোছালো হয়ে পড়ে আছে। একটা তাঁবুর কোণে গাদা করে রাখা আছে কি যেন, কাপড় দিয়ে ঢাকা। টিক্সি আর জার্জি কোথায় গেল? খুঁজতে বেরোলো কিশোর। পাওয়া গেল হ্রদের ধারে গাছের তলায়। পায়চারি করছে, কথা বলছে। বাহ, সন্ধ্যা ভ্রমণ। মুখ বাঁকালো সে। দাঁড়িয়ে পড়ল। নিচের ছোটে চিমটি কাটছে। ভাবছে কিছু। যে কাজে এসেছিল সেটা না করে ফিরে চলল আস্তানায়। পেছনে রাফিয়ান। বাতাসে কি যেন শক্তি শক্তি চলেছে। তাঁবু খাটিয়েছে, বন্ধুদের জানালো কিশোর। বেটারা রয়েছে লেকের পাড়ে। লুটের মাল না নিয়ে যাবে না। আরে রাফি কোথায়? সিঁড়ি মুখের দিকে চেয়ে বলল জিনা। কিশোর, ওকে কোথায় ফেলে রেখে এলে? পেছনেই তো আসছিল, দেখি তো। সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়ে থেমে গেল কিশোর। উপরে মেঝেতে পরিচিত নখের শব্দ।
সিঁড়ি বেয়ে নেমে এলো রাফিয়ান। আরে দেখো, মুখে করে কি জানে নিয়ে এসেছে, বলে উঠল জিনা। তার কোলের কাছে এনে জিনিসটা রাখলো রাফিয়ান। বিস্কুটের চিন, চেঁচিয়ে উঠল মুসা। ও পিল কই? নীরব হাসিতে ফেটে পড়ল কিশোর। বলল, আমি যা করবো ভাবছিলাম, রাফি সেটা করে ফেললো। তাঁবুতে কাপড়ে ঢাকা রয়েছে খাবার, অনেক খাবার। ফিরে এসেছি, সবাই মিলে গিয়ে লুট করে আনবো, আর দরকার হবে না। আবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে রাফিয়ান। ওরা যেমন কর্মচা, আমরাও তেমনি বাঘাতে তুল। হাসতে হাসতে বলল মোসা, কারো চেয়ে কেউ কম নই। রাফিটা আবার গেল মনে হয় না? যাক, বলল জিনা। 1 মিনিটের মধ্যেই ফিরে এলো রাফি। মুখে বাদামি কাগজে মোড়া মস্ত এক প্যাকেট, বিশাল কেক। হেসে গড়াগড়ি খেতে শুরু করলো গোয়েন্দারা। রাফি, তুই একটা বাঘের বাচ্চা। হাসি থামাতে পারছে না মোসা। আরে না, সিংহের, শুধরে দিল জিনা। আমার তো মনে হয় ওর বাপ বাবুর্চি ছিল। পেট চেপে ধরেছে রবিন, চোখের কোণে পানি, বেছে বেছে পছন্দসই খাবারগুলো আনছে। আবার চলে গেছে রাফিয়ান। ফিরে এলো শক্ত মলাটের একটা বাক্স নিয়ে, গরুর মাংসের বড়া। তাজ্জব করে দিল দেখি, বলল মুসা। কোথায় পেটে পাথর বাঁধার কথা ভাবছিলাম, আর হাজির হয়ে গেল একেবারে রাজকীয় ভোগ। দারুণ হয়েছে, মাথা ছাগালো কিশোর। আমাদেরগুলো বেটারা নিয়েছে, আমরাও ওদেরগুলো নিয়ে এসেছি। রাফি, আবার যা। কিশোরের বলার আগেই রওনা দিয়েছে রাফিয়ান। কি আনে দেখার জন্য উৎসুক হয়ে রইল 4 জন। নিয়ে এলো আর এক বাক্স মাংসের কাবাব। তুই একটা সাংঘাতিক লোক রাফি, উচ্ছ্বসিত প্রশংসা করলো মুসা। খুব ভালো মানুষ। এত সুগন্ধ, তাও ছুঁয়ে দেখছিস না। আমি হলে তো চাখার লোভ সামলাতে পারতাম না। খাবার চুরি করার নেশায় পেয়েছে রাফিয়ানকে। যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, প্রতিবারেই মুখে করে নিয়ে আসছে একটা কিছু। এবার ওকে থামানো দরকার, বলল কিশোর। যথেষ্ট হয়েছে, যা নিয়েছিল বেটারা তার 3 গুণ এনেছে ও। থাক, শুধু আর একবার। হাত তুলল জিনা। দেখি এবার কি আনে। টেনে হিচড়ে ইয়া বড় এক বস্তা নিয়ে হাজির হলো রাফিয়ান। আবার হাসাহাসি শুরু হলো। না ঠেকালে সব নিয়ে আসবে, কিচ্ছু রাখবে না, শূন্য করে দিয়ে আসবে। রাফি, বেল টেনে ধরল জিনা। আর না, শুয়ে পড়, জিরিয়ে নে, বাঁচালি আমাদের তুই। প্রশংসায় খুশি হলো রাফিয়ান। জিনার গালটা একবার চেটে দিয়ে গুড়িয়ে পড়লো তার পায়ের কাছে। জিভ বের করে হাঁপাচ্ছে। বস্তাটা খুলল মুসা। ঘরে বানানো পাউরুটি আর বনরুটি। হুররে, আনন্দে নাচতে শুরু করলো সে। রাফি, তোর তো পায়ে হাত দিয়ে সালাম করতে ইচ্ছে করছে। কি বুঝলো কুকুরটা কে জানে, 1 পা বাড়িয়ে দিল। নাও করো এবার। হাহা করে হেসে উঠল কিশোর। সবাই তার সঙ্গে হাসিতে যোগ দিল। পেট পুরে খেলো ওরা। রাফিয়ানের পেট ফুলে ঢোল, নড়তে পারছে না ঠিক মতো। হাস্যকর ভঙ্গিতে পেটটাকে দোলাতে দোলাতে উঠে গেল সিঁড়ি বেয়ে পানি খাওয়ার জন্যে। কল ছেড়ে দিল জিনা। সামনের 2 পা সিঙ্কে তুলে দিয়ে পানি খেলো রাফিয়ান। সিঙ্ক থেকে থাবা নামিয়েই স্থির হয়ে গেল সে। ঘুরে বনের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে উঠল। ছুটে এলো সবাই। ঝোপঝাড়ের উপর দিয়ে ডাটির মাথা দেখা যাচ্ছে, এদিকেই আসছে। কাছে এসে চেঁচিয়ে উঠল সে, আমাদের খাবার চুরি করেছ? কে বলল? চেঁচিয়ে জবাব দিল কিশোর। আমাদের খাবার আমরা ফিরে নিয়ে এসেছি। এত বড় সাহস, আমার তাঁবুতে হানা! রাগে বাকরুদ্ধ হয়ে গেল ডার্বি। ঝাঁকড়া চুল নাড়ল। সাজের আবছা আলোয় অদ্ভুত দেখাচ্ছে তার চেহারা। না, আমরা যাইনি, সহজ কণ্ঠে বলল কিশোর। রাফি গিয়েছিল, আমরাই বরং ঠেকিয়েছি। নইলে রাতে তোমাদের খাওয়া জুটত না। আমাদেরকে তো উপোস রাখতে চেয়েছিলে, আমরা তোমাদের মতো ছোট লোক নই। না না, আর কাছে এসো না, তাহলে রাফি রেগে যাবে। আর হ্যাঁ, সারা রাত পাহারায় থাকবে ও। ওর গায়ে সিংহের জোর, মনে রেখো। এত জোরে গর্জন করলো রাফিয়ান, লাফিয়ে উঠল ডার্বি। তার মনে হলো সিংহেরই গর্জন। ভীষণ রাগে হাত নেড়ে ঝটকা দিয়ে ঘুরল সে, চলে গেল। সিঁড়ি মুখে রাফিয়ানকে মোতায়েন করে ভাড়ারে ফিরল 4 জন। বেটাদের বিশ্বাস নেই, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। নিশ্চয়ই পিস্তল টিস্তল কিছু আনেনি, নইলে এতক্ষণে গুলি করে মারতো রাফিকে। তাড়াতাড়ি করা দরকার আমাদের, বলল রবিন। মালগুলো খুঁজে বের করে নিয়ে পালানো দরকার,
ঠিকই বলেছ, ব্যাটাদের বিশ্বাস নেই, কখন যে কি করে তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা, নকশা নিয়ে বসলে কেমন হয়? নকশা বের করে সমাধান করতে বসলো ওরা। এই যে, একটা রেখার মাথায় আঙুল রাখলো কিশোর, তাহলে এটার উল্টো দিকে টক হিল। এই যে, আর এক মাথায় আঙুল রাখলো। তুমি ভাবতে থাকো। চিত হয়ে শুয়ে পড়লো মোসা। আমি একটু গড়িয়ে নিই, গতর খাটানোর দরকার হলে আমাকে ডেকো। মোমের আলোয় গভীর মনোযোগে নকশাটা দেখছে কিশোর। ঘন ঘন চিমটি কাটছে নিচের ঠোঁটে। বিড়বিড় করল, চার্চে, টল স্টোন, টক হিল, চিমনি স্ট্রিপল। হঠাৎ চেঁচিয়ে উঠল সে, ইউরেকা ইউরেকা! লাফিয়ে উঠে বসল মোসা। আমেরিকা আবিষ্কার করলে নাকি? না, লুটের মাল। কোথায়? ঘরের চারিদিকে তাকালো গোয়েন্দা সহকারী, চোখে বিস্ময়। হারে ওখানে না, এখানে। নকশাটায় হাত রাখলো গোয়েন্দা প্রধান। বুঝে গেছি, এক এক করে ধরা যাক। উত্তেজনায় মৃদু কাঁপছে কিশোরের গলা। টু ট্রিজ। এই যে এখানে ব্ল্যাক ওয়াটার, যেখানে লুটের মাল লুকানো রয়েছে। ওয়াটার মেয়ার, যার মধ্যে লুকানো রয়েছে। নৌকাটা হ্রদের পানিতে কোথাও লুকিয়ে রেখেছে। বলে যাও। জিনা আর রবিনকে ঠেলে সরিয়ে এগিয়ে বসলো মোসা। টিক্সি হয়তো জেরির পুরনো বান্ধবী, বলল কিশোর। তাহলে জেরির কাজকর্মের সঙ্গে পরিচয় আছে তার। নকশার মানে বুঝে ফেলেছে, বুঝেছে কোথায় লুকানো রয়েছে নৌকাটা। কাগজের এক জায়গায় তর্জনী দিয়ে খোঁচা মারল সে। এখন দেখি আমরা কি বুঝেছি। টল স্টোন তো দেখেছি আমরা, নাকি? ঠিক আছে, বেশ। লেকের এমন কোনো জায়গা আছে যেখান থেকে শুধু টল স্টোন নয়, টক হিল, চিমনি, স্টিপলও দেখা যাবে। চারটে জিনিসই এক জায়গা থেকে দেখা যাবে, এবং ওই জায়গায় লুকানো রয়েছে লুটের মাল। অন্য তিনজন নীরব। আমি একটা গাধা, সরল মনে স্বীকার করলো মোসা। এই সহজ ব্যাপারটা বুঝলাম না। লুটের মাল রয়েছে, তার মানে ওয়াটার মেয়ারকেও ওখানেই পাওয়া যাবে, গিয়ে খালি তুলে নেয়া। হ্যাঁ, বলল কিশোর। তবে ডার্টি আর টিক্সির কথা ভুলে যেও না। আমাদের আগে ওরাও গিয়ে হাজির হতে পারে, তুলে নিয়ে আসতে পারে জিনিসগুলো। কেড়ে নিতে পারবো না, আমরা পুলিশ নই। নিয়ে সোজা চলে যাবে, রুখতেও পারবো না। সবাই উত্তেজিত। তাহলে তো কাল ভোরেই যাওয়া উচিত, বলল রবিন। আলো ফুটলেই বেরিয়ে পড়ব। ডার্টি আর টিক্সির আগে গিয়ে তুলে নেব। ইস, একটা অ্যালার্ম ক্লক থাকলে ভালো হতো। ভেলাই করে চলে যাব, মুসা বলল। বাকি তিনটে চিহ্ন খুঁজে বের করে। তিনটে নয়, দুটো, বাধা দিয়ে বলল কিশোর। চিমনিটা টুটিজেই আছে, খেয়াল করনি? এই বাড়িটার বায়ে উঁচু একটা চিমনি। করেছিলে? আমি করেছি, রবিন বলল। আরো কিছুক্ষণ পরামর্শ আর আলাপ আলোচনার পর ঠিক হলো ভোরে উঠেই বেরোবে। রাত বেশি না করে শুয়ে পড়লো ওরা, নইলে সকাল সকাল উঠতে পারবে না। সিঁড়িমুখের কাছে শুয়ে আছে রাফিয়ান, চোখ বন্ধ, কান সজাগ। সারাদিন অনেক পরিশ্রম করেছে। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল ছেলেরা। কেউ বিরক্ত করল না সে রাতে। খাবারের গন্ধে লোভ সামলাতে না পেরে চুপি চুপি এসে উকি দিল সেই শেয়ালটা। নড়ল না রাফিয়ান, চোখও মেলল না। চাপা গলায় গড়গড় শুধু করলো একবার। তাতেই যা বোঝার বুঝে নিয়ে ফোলা লেজ আরো ফুলিয়ে পালিয়ে গেল শেয়াল মহাশয়। কর্কশ চিৎকার করে উঠল একটা হুতুম পেঁচা। ওটার সঙ্গে গলা মিলিয়ে কা কা করলো একটা দাঁড় কাক। ঘুমিয়ে পড়লো আবার। হামাগুড়ি দিয়ে এলো যেন আবছা আলো। বনের কালো অন্ধকারকে কঠিন হাতে তাড়ানোর সাহস নেই বুঝি। উঠে গা ঝাড়া দিয়ে ভাঙা দরজার কাছে এগোলো রাফিয়ান। তাঁবু দুটো দেখলো, চোখে পড়লো না কাউকে। ফিরে এসে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নেমে এলো ভাড়ারে। সঙ্গে সঙ্গে জেগে গেল মোসা আর কিশোর। এই কটা বাজে? ঘড়ি দেখেই চমকে উঠে বসলো কিশোর। 7:30। খাইছে, আতকে উঠলো মোসা। এই ওঠো ওঠো, দুপুর হয়ে গেছে। দ্রুত হাত মুখ ধুয়ে দাঁত মেজে চুল আঁচড়ে নিল ওরা। পরনের কাপড় ঝেড়ে নিল হাত দিয়ে। তাড়াতাড়ি খাবার বেড়ে দিল রবিন আর জিনা। নাকে মুখে কোনো মতে খাবারগুলো গুজে দিয়ে সিঙ্কের কল থেকে পানি খেলো। বেরোনোর জন্য তৈরি। তাঁবুর কাছে কাউকে দেখা যাচ্ছে না। গুড, বলল কিশোর। ঘুম থেকে ওঠেনি এখনো, আমরাই আগে যাচ্ছি। ভেলায় চড়ে বসলো অভিযাত্রীরা।
দাঁড় তুলে নিল হাতে। সবাই উত্তেজিত। রাফিয়ানো। আগে টলস্টোনটা বের করি। ঝপাট করে পানিতে দাঁড় ফেললো কিশোর। হ্রদের মাঝখানে চলে এলো ওরা। টলস্টোন চোখে পড়ছে না। চেয়ে চেয়ে চোখ ব্যথা করে ফেলল। গেল কোথায় উঁচু পাথরটা? সবার আগে দেখলো মোসা। চেঁচিয়ে বলল, ওই যে ওই উঁচু পাহাড়গুলোর পারে। টলস্টোন তো পাওয়া গেল, বলল কিশোর। এই, তোমরা উঁচু দিকে চাও তো, টকিল দেখা যায় কিনা, কোনো পাহাড় টাহাড়। আমি টলস্টোনের উপর চোখ রাখলাম। দরকার হলে ভেলাটা সামনে পেছনে করো। টকিলও মুসাই আগে দেখলো। পেয়েছি, বলল সে। ওটাই, দেখো দেখো, অদ্ভুত একটা পাহাড়, পিরামিডের মতো চূড়া। কিশোর, টলস্টোন এখনো দেখা যাচ্ছে? হ্যাঁ, বলল কিশোর। তুমি পাহাড়টা থেকে চোখ সরিও না। জিনা, দেখো তো স্টিপল দেখা যায় কিনা। টলস্টোনের উপর থেকে মুহূর্তের জন্য চোখ ছড়াচ্ছে না সে। দেখো, পুরনো বাড়ি, গির্জা, মন্দিরের চূড়া বা স্তম্ভ। দেখেছি দেখেছি, এত জোরে চেঁচিয়ে উঠল জিনা, যার যার চিহ্ন থেকে চোখ সরিয়ে ফেললো মুসা আর কিশোর। রবিন আগেই সরিয়েছে। সকালের রোদে ঝলমল করছে গির্জার পাথরে তৈরি চূড়া। চমৎকার, বলল কিশোর। রবিন, দেখো তো চিমনিটা দেখা যায়? না, রবিন বলল। মুসা, আরেকটু বায়ে সরাও। আরেকটু। হ্যাঁ হ্যাঁ, এবার দেখছি। আর না না, দাঁড় বন্ধ। কিন্তু এক জায়গায় স্থির থাকলো না ভেলা। আপন গতিতে অল্প অল্প করে সরে গেল। পানিতে বার দুই দাঁড়ের খোঁচা মেরে আবার সরাতে হলো ভেলাটা। ইতিমধ্যে গির্জা হারিয়ে ফেলেছে জিনা। একটু ওদিক একটু ওদিক করে আবার জায়গা মতো আনা হলো ভেলা। আবার চারটা চিহ্ন চোখে পড়ল। কিছু একটা মার্কার ফেলে জায়গাটা চিহ্ন করে রাখা দরকার। টলস্টোন থেকে চোখ সরালো না কিশোর। জিনা, দেখো তো চূড়া আর পাথরের উপর একসঙ্গে চোখ রাখতে পারো নাকি। দেখি চেষ্টা করে। চূড়া থেকে চোখ সরিয়ে চট করে পাথরটার দিকে তাকালো জিনা। তারপর আবার চূড়ার দিকে। কাজটা সহজ নয়। ভেলাটা খালি নড়ছে, স্থির রাখা যাচ্ছে না পুরোপুরি। যাবে বলে মনেও হয় না। দ্রুত হাত চালালো কিশোর। একটা টর্চ আর পকেট ছুরি বের করলো। জিনা, তোমার ব্যাগে ফিতা আছে? হ্যাঁ, দেখো আছে কয়েকটা। দুটো চিহ্নের উপর চোখ রাখতে হিমশিম খাচ্ছে জিনা। একটার সঙ্গে আর একটা ফিতের মাথা বেঁধে জোড়া দিয়ে লম্বা করলো কিশোর। ছুরি আর টর্চ এক মাথা করে ফিতের এক মাথা দিয়ে পেঁচিয়ে শক্ত করে বাঁধলো। তারপর ফিতে ধরে ছেড়ে দিল পানিতে। আস্তে আস্তে ছাড়তে লাগলো। টান থেমে গেল এক সময়। বোঝা গেল হ্রদের তলায় পৌঁছেছে ভার। এক হাতে ফিতে ধরে রেখে আর এক হাতে পকেট খুলল কিশোর। এক অলস মুহূর্তে একটা কর্ককে ছুরি দিয়ে কেটে চেঁচে একটা ঘোড়ার মাথা বানিয়েছিল সে। সঙ্গে নিয়ে এসেছে ওটা। বের করলো পকেট থেকে। ফিতেটাকে টান টান করে এমন এক জায়গায় কর্ক বাঁধলো যেন ওটা পানির ঠিক সমতলার নিচেই ভাসে। ভেসে রইল কয়েকটা। দাঁড়ের নড়াচড়ায় আলতো ঢেউ উঠছে। তাতে লুকোচুরি খেলতে থাকলো ঘোড়ার মাথা। হয়েছে। জোরে নিঃশ্বাস ফেললো কিশোর। চিহ্ন থেকে চোখ সরাতে পারো। ঘোড়ার মাথাটার দিকে তাকালো মুসা। এই, তুমি এত আগাম চিন্তা করো কিভাবে? বন্ধুর বুদ্ধির তারিফ করলো সে। কিন্তু জিনিসটা বেশি ছোট। আবার কি খুঁজে বের করতে পারবো? বড় কিছু হলে ভালো হতো না? সেটাই ভাবছি, বলল কিশোর। কিন্তু বড় আর কি আছে? আমার মেকআপ বক্সটা ধার নিতে পারো, জিনা বলল। দাও। হাত বাড়ালো কিশোর। ব্যাগ খুলে বেশ বড় একটা প্লাস্টিকের বাক্স বের করলো জিনা। খুব শক্ত হয়ে লাগে ডালা। ভেতরে পানি তো ঢুকবেই না, বাতাসও ঢোকে না তেমন। বায়ু নিরোধকই বলা চলে, ভেসে থাকবে। এক এক করে লিপস্টিক, পাউডারের কৌটা, চিরুনি আর টুকিটাকি অন্য জিনিস ব্যাগে রেখে বাক্সটা দিল সে। মেয়েদের অকাজের বাক্স অনেক সময় কাজে লাগে, ফস করে বলে ফেললো মোসা। দেখো, ভালো হবে না কিন্তু। আমাকে রাগালে বাক্স দেবো না আমি। না না না, এমনি ঠাট্টা করলাম, তাড়াতাড়ি বলল মোসা। কর্কের পরে বাড়তি যে ফিতেটুকু রয়েছে সেটা দিয়ে বাক্স বেঁধে পানিতে ছাড়লো কিশোর। ফাইন, বলল সে। এবার দূর থেকেও চোখে পড়বে। দেখি তো তলায় কি আছে। ভেলার ধার দিয়ে ঝুঁকে চারজনে নিচে তাকালো।
কিছুই না বুঝে রাফিয়ানও গলা বাড়িয়ে দিল পানির দিকে। অদ্ভুত এক দৃশ্য। হ্রদের তলায় বড় কালো একটা ছায়া। ছোট ছোট ঢেউয়ের জন্য অস্পষ্ট লাগছে, কেমন কাপা কাপা। তবে এটা যে নৌকা তাতে কোনো সন্দেহ নেই। ওয়াটার মেয়ার, বিড়বিড় করলো মুসা। জেরি বেটা খুব চালাক, কিশোর বলল। লুটের মাল লুকানোর কি একখান জায়গায় খুঁজে বের করেছে বোঝো। নৌকার তলা নিশ্চয়ই ফুটো করে ডুবিয়েছে। কিন্তু নৌকাটা তুলবো কি করে? তাই তো ভাবছি। থেমে গেল কিশোর। ঘেউ ঘেউ শুরু করেছে রাফিয়ান। একটা নৌকা ছুটে আসছে এদিকে। লিটল মারমেইড। টিক্সি আর ডার্টি দুজনেই দাঁড় বাইছে। ভেলার দিকে খেয়াল নেই। হ্রদের চারপাশের তীরের দিকে চোখ ওদের। একবার এদিক চাইছে, একবার ওদিক। বোঝা গেল চিহ্নগুলো খুঁজছে ওরা। তৈরি হয়ে যাও সবাই, আস্তে করে বলল কিশোর। আজ আমাদের বাধা ওরা নাও মানতে পারে। কাছে এগিয়ে আসছে নৌকা। দাঁড় তুলে নিয়েছে টিক্সি। দু তিনটা চিহ্নের উপর একা একা চোখ রাখতে হচ্ছে তাকে। খালি মাথা ঘোরাচ্ছে এপাশ ওপাশ। ঘেউ ঘেউ করেই চলেছে রাফিয়ান। তার মাথায় হাত রেখে শান্ত হতে বলল জিনা। দুই ডাকাতের অবস্থা দেখে হাসি পেল অভিযাত্রীদের। ওরা চারজন চারটে চিহ্নের উপর চোখ রাখতে হিমশিম খাচ্ছিল। আর দুজনের কতখানি অসুবিধা হবে সে তো বোঝাই যাচ্ছে। নির্দেশ দিচ্ছে জিক্সি। এদিকে আর একটু বায়ে। এহে, বেশি হয়ে গেল। ডানে ডানে ডানে। কিছু বলল ডার্টি। ঝট করে মুখ ফিরিয়ে তাকালো টিক্সি। ভেলাটা দেখে রাগে জ্বলে উঠল। পরক্ষণেই আবার ফিরল সে চিহ্নগুলোর দিকে। নিচু গলায় কিছু বলল ডার্টিকে। মাথা ঝাঁকালো ডার্টি। ভীষণ হয়ে উঠেছে দুজনের চেহারা। গতি বাড়ছে নৌকার, সোজা এগিয়ে আসছে। আরে ধাক্কা মারল তো, বলে উঠল রবিন। ধাক্কা খেয়ে দুলে উঠল ভেলা। আর একটু হলেই পানিতে উল্টে পড়ে যাচ্ছিল রবিন। খপ করে তার হাত চেপে ধরল মুসা। চেঁচিয়ে বলল, এই চোখের মাথা খেয়েছ নাকি? শয়তান কোথাকার, ভেবেছ কি? তোরা কেন এসেছিস এখানে? গর্জে উঠল ডার্টি। রেগে গেল রাফিয়ান। দাঁত মুখ খিচিয়ে চেঁচাতে শুরু করলো। তোর বাপের জায়গায় না? দাঁড়টা তুলে নিল মুসা। রাগে কথা সরছে না। কাঁধে হাত দিয়ে তাকে চুপ করতে বলল কিশোর। ডার্টির দিকে ফিরল। রাফিয়ানের ভয়ে ধীরে ধীরে নৌকা পিছিয়ে নিচ্ছে ডাকাতটা। দেখো, শান্ত কণ্ঠে বলল গোয়েন্দা প্রধান, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। হ্রদে অনেক জায়গা, আমাদের কাছে তোমাদের না এলেও চলে। খামোখা এসব করছো কেন তোমরা? পুলিশের কাছে যাচ্ছি আমরা। রাগে লাল হয়ে গেছে টেক্সির মুখ। তোমরাও বাড়াবাড়ি কম করছো না। না বলে অন্যের ভেলা নিয়ে এসেছো। অন্যের বাড়িতে জোর করে ঘুমাচ্ছ। আমাদের খাবার চুরি করেছো। আবার সে এক কথা বলছে। হতাশ ভঙ্গিতে দুহাত নাড়ল কিশোর। তোমরা কি করেছো? নৌকা বলে এনেছো তোমরা? আমরা খাবার চুরি করেছি নাকি তোমরা আমাদের খাবার চুরি করেছো? একটু আগে কি করলে তোমরা? ধাক্কা মেরে ভেলা ডুবে দেওয়ার চেষ্টা করলে। যাও না পুলিশের কাছে, যাও, গিয়ে বলো আমাদেরও মুখ আছে। ফুসছে ডার্টি। দাঁড় তুলে নিল, ছুঁড়ে মারবে। খবরদার, আঙুল তুলল কিশোর। অনেক সহ্য করেছি, আর না। এবার কুকুর লেজিয়ে দেবো তোমাদের পিছে। তোমাকে ছেড়ার জন্যে অস্থির হয়ে আছে রাফি। কিশোরের কথায় সায় দিয়ে এক ছাড়ি চমৎকার দাঁত ডার্টিকে দেখিয়ে দিল রাফিয়ান। দ্বিধায় পড়ে গেল দুই ডাকাত। নিচু গলায় কিছু আলোচনা করলো। তারপর মুখ ফিরিয়ে গলার স্বর নরম করে টিক্সি বলল, দেখো ছেলেরা, আমরা শান্তিতে ছুটি কাটাতে এসেছি, উইকেন্ডে। কিন্তু আমরা যেখানেই যাই দেখি তোমরা আছো। এটা আমাদের ভালো লাগে না। আসলে আশেপাশে কেউ না থাকুক, এটাই আমরা চাইছি। ঠিক আছে, এটা রফা হয়ে যাক। তোমরা চলে যাও। আমরা তাহলে পুলিশকে কিছু বলবো না। খাবার যা চুরি করেছো এ কথাও বলবো না। পুলিশের কাছে যেতে কে মানা করেছে? যাও না, বলল কিশোর। রফা টফা কিছু হবে না। আমাদের যখন খুশি তখন যাব। জ্বলে উঠল ট্যাক্সির চোখ। সামলে নিল। আবার আলোচনা করলো ডার্টির সঙ্গে। ফিরে জিজ্ঞেস করলো, ছুটি কদিন তোমাদের? কবে যাচ্ছ? আগামীকাল, বলল কিশোর। জবাবে কিছু আলোচনা করলো দুজনে। আস্তে করে নৌকাটা ফট করে সরিয়ে নিল ডার্টি। উকি দিয়ে পানের নিচে তাকালো টিক্সি। মুখ তুলে ডার্টির দিকে ফিরে মাথা ঝাঁকালো। ছেলেদের সঙ্গে আর একটুও কথা না বলে নৌকা নিয়ে চলে গেল ওরা।
কি করবে বুঝেছি, হাসি মুখে বলল কিশোর। কালকে আমাদের চলে যাওয়ার অপেক্ষা করবে, তারপর আসবে নিরাপদে লুটের মাল তুলে নেয়ার জন্যে। টিক্সি পানির দিকে তাকিয়েছিল, খেয়াল করেছ? নৌকাটা দেখেছে, আমাদের মার্কারও দেখেছে। তাহলে তো খুশি হয়েছে কেন? জিনা বুঝতে পারছে না। নৌকাটা আমরা তুলতে পারছি না, আর আগামীকাল তো চলে যেতেই হচ্ছে, স্কুল মিস করা চলবে না। দূরে চলে গেছে নৌকা, সেদিকে চেয়ে বলল কিশোর, কাল যে যাব এটা ইচ্ছে করেই বলেছি, ওদের সরানোর জন্যে। লুটের মাল তুলে নিতে পারবো আমরা। কিভাবে? একসঙ্গে বলল অন্য তিনজন। রাফিয়ানও মুখ বাড়ালো সামনে, যেন সেও জানতে চায়। নৌকা তো আর চাই না আমরা, কিশোর বলল, চাই ওই মালগুলো। তাহলে নৌকাটা তোলার দরকার কি? ডুব দিয়ে গিয়ে ওগুলো তুলে নিয়ে আসলেই হলো। মনে হয় কোনো বস্তা বা বাক্সের মধ্যে রেখেছে। ভারী না হলে এমনি তোলা যাবে, আর ভারী হলে দড়ি বেঁধে টেনে তুলতে হবে। শুনতে তো ভালোই লাগছে, কিন্তু যাচ্ছে কে? রোদের কালো পানির দিকে চেয়ে বলল রবিন, আমার ভাই ভয় লাগে। আমি যাব, মুসা বলল। সেদিন থেকেই তো খালি ভেলাই করে ঘুরছি, একবারও সাঁতার কাটতে পারিনি। হ্রদ দেখা কলা বেচা দুটোই হবে। ভালো মতো ভেবে দেখো, কিশোর সাবধান করলো। যা ঠান্ডা, সেখানে নিউমোনিয়া বাঁধাও। আরে দূর, পাত্তাই দিল না মোসা। পানিতে বরফ গুলে দিলেও ঠান্ডা লাগবে না আমার। বিশ্বাস করলো সবাই। এই হ্রদে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলেও কিছু হবে না তার। 3-4 টানে জামা কাপড় সব খুলে ফেললো মোসা, খালি হাফ প্যান্টটা রাখলো পরনে। এতই নিখুঁতভাবে ডাইভ দিয়ে নেমে গেল, ঢেউ প্রায় উঠলই না। বকের মতো গলা বাড়িয়ে ভেলার কিনারে ঝুঁকে এলো অন্য তিনজন। দেখছে, হাত পা নেড়ে নেড়ে নেমে যাচ্ছে একটা আবছা মূর্তি। কালো পানিতে কেমন যেন ভুতুরে দেখাচ্ছে। সময় কাটছে। এতক্ষণ থাকে কি করে? উদ্বিগ্ন হলো রবিন। বিপদ টিপদ? না, বলল কিশোর, ওকে তো চেনই, অনেকক্ষণ দম রাখতে পারে। সেই যে সেবার। হুশ করে ভেলার পাশে ভেসে উঠল মুসার মাথা। জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে বলল, আছে। কি কি দেখলে? জিজ্ঞেস করলো কিশোর। ভেলার কিনার খামচে ধরে ভেসে রইল মোসা। দম নিয়ে বলল, এক ডুবে সোজা গিয়ে নামলাম নৌকায়। ভাঙা, পুরনো, তুলতে গেলে খুলে যাবে জোড়ায়। পুচে গেছে। পলিথিনের একটা ব্যাগে রয়েছে মালগুলো, বেজাই ভারী। টানাটানি করেছি, তুলতে পারলাম না। নড়েছে? জিজ্ঞেস করলো কিশোর। না, নড়েও নি। তাহলে বেঁধে রেখেছে হয়তো, কিংবা অন্য কোনোভাবে আটকে রেখেছে। দড়ি বেঁধে নিয়ে আসতে হবে, তারপর সবাই মিলে টেনে তুলব। তবে তার আগে কিসে আটকানো রয়েছে সেটাও খুলে নিয়ে আসতে হবে। পানিতে বিচিত্র শিরশিরানি তুলে বয়ে গেল এক ঝলক বাতাস। সামান্য কাটা দিয়ে উঠল মুসার গা। বাহ, ব্যায়ামবীরেরও কাঁপানি ওঠে দেখি, হেসে বলল জিনা। বুঝলাম তলায় কেমন ঠান্ডা, আমিও নামবো ভাবছিলাম। তাহলে এসো। কাপড় আনিনি তো। ওঠো, গা মোছো। দাঁড়াও, খানিকক্ষণ সাঁতার কেটে নি। আরে না না, উঠে পড়ো, বাধা দিল কিশোর। পরে আরো জবাজবি করতে হবে। বোট হাউস থেকে গিয়ে দড়ি আনতে হবে আগে। তীরের দিকে তাকালো সে। নৌকা তীরের কাছে একটা শেকড়ে বেঁধে ওপরে উঠে গেছে 2 ডাকাত। দেখা যাচ্ছে না ওদেরকে। হঠাৎ আলোর ঝিলিক দেখতে পেল কিশোর। রোদে লেগে ঝিক করে উঠেছে কিছু। আর একবার দেখা গেল ঝিলিক। রবিনও দেখলো এবার। কি ব্যাপার? সব প্রশ্ন চোখে কিশোরের দিকে তাকালো রবিন। বুঝতে পারছো না? দূরবীন। বেটারা লুকিয়ে লুকিয়ে চোখ রেখেছে আমাদের উপর। মুসা যে ডুব দিয়ে এসেছে তাও দেখেছে। তাহলে? জিনার প্রশ্ন। তাহলে আর কি, এখন আর ডুব দেওয়া চলবে না। এখন ডুব দিতে যাচ্ছেও না। আগে বোট হাউস থেকে দড়ি আনতে হবে, তারপরও হবে না। ওরা আজ সারাদিন নড়বে না ওখান থেকে। তাহলে? আবার একই প্রশ্ন করলো জিনা। রাতে চাঁদ থাকবে, বলল কিশোর। ভেরি গুড আইডিয়া। ভেলায় চাপড় মারলো জিনা। লুটের মাল নিয়ে চলে যাব আমরা সকালে, তারপর আসবে সাহেবরা, পাবে ঠন ঠন। বুড়ো আঙুল দেখালো সে। এখন সরে যাচ্ছি আমরা? মুসা জিজ্ঞেস করলো। মোটেই না, মাথা নাড়ল কিশোর। আমরা চলে গেলে ওরা এসে তুলে নিয়ে যেতে পারে। সারাদিন লেগে থাকবো আমরা, ঘুরবো ঘাড়বো। ওদের পাহারা দেবো আমরা, আর ওরা আমাদেরকে দেবে। দুপুরে না খেয়ে থাকবো? না,
রাফিয়ানকে নিয়ে তুমি আর জিনা থাকবে ভেলায়, আমি আর রবিন গিয়ে নিয়ে আসবো খাবার। যদি আবার খাবার চুরি করে? পারবে না। ভাড়ারের আলমারির পেছনে আর একটা ছোট ঘর আছে, দেখেছি। আলমারির ভেতর দিয়ে ঢুকতে হয়। খুব ভালো মতো না দেখলে বোঝা যায় না কোন দিক দিয়ে কিভাবে ঢুকতে হয়। ওখানে রেখে আসবো। তুমি যখন দেখেছো, ওরাও তো দেখে ফেলতে পারে, রবিন বলল। তা পারে, সেটুকু ঝুঁকি নিতেই হবে। আর কি করার আছে বলো? তবে ওরাই আমাদের চেয়ে বেশি উত্তেজিত। সেটা করতে যাবে বলে মনে হয় না। কাল চলে যাবো বলেছি আমরা। ওরা খাবার চুরি করে রাগে যেতে চাইবে না। যদি পিস্তল জোগাড় করে আনে? জিনার প্রশ্ন। তাহলে আর কিছু করার থাকবে না আমাদের। দেখা যাক কি হয়। হেসে খেলে কেটে গেল সারাটা দিন। পশ্চিম দিগন্তে নেমে যাচ্ছে সূর্য। ডুবে গেল এক সময়। আকাশের লালিমা ঢেকে দিল এক টুকরো কালো মেঘ। শঙ্কা ফুটল জিনার চেহারায়। ও কিছু না, সরে যাবে, আশ্বস্ত করলো কিশোর। ভেলা লুকিয়ে রেখে পাড়ে নামলো ওরা। আস্তানায় ফেরার পথে চট করে একবার বোট হাউসে ঢুকে এক বান্ডেল দড়ি বের করে আনলো মুসা। ঠিকই অনুমান করেছে কিশোর, বৃষ্টি এলো না। ঘন্টা খানেক বাদেই পাতলা হয়ে গেল মেঘ। তারা দেখা দিল, পরিষ্কার আকাশ। সিঁড়িমুখের কাছে রাফিয়ানকে পাহারায় রেখে অন্ধকার ভাড়ারে নামলো ওরা। গোটা দুই মম জ্বাললো কিশোর। না, কেউ ঢোকেনি ঘরে। খাবার বের করে তাড়াতাড়ি খেয়ে নিল ওরা। এই শুয়ে পড়ো সবাই, বলল কিশোর। 10টা-11টার দিকে বেরোতে হবে। একটা অ্যালার্ম ক্লক থাকলে ভালো হতো, বলল মুসা। আমার আর ঘুম আসবে না, রবিন বলল। ঠিক আছে, আমি জেগে থাকি, সময় মতো তুলে দেবো তোমাদের। ঘুম না আসুক, শুয়ে থাকো, বলল কিশোর। বিশ্রাম হবে। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল কিশোর আর মোসা। জিনার দেরি হলো। চিত হয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে রবিন। পাতাল কক্ষে বাতাস ঢুকতে পারছে না ঠিক মতো। তবুও যা আসছে সিঁড়ি মুখ দিয়ে তাতেই কাঁপছে মোমের শিখা। ঘরের দেয়ালে ছায়ার নাচন। সত্যি, তাদের এই অভিযানের কোনো তুলনা হয় না। আর সে দেখেছে, যতবারই জিনা সঙ্গে থাকে অ্যাডভেঞ্চার যেন মাত্রা ছাড়িয়ে যায়। তার মনে পড়ল সেই প্রেতসাধকের কথা, সাগর সৈকতে গুপ্তধন উদ্ধারের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা, মৃত্যুখনির সেই বুক কাঁপানো মৃত্যু গুহা। আর এবারকার অভিযানটাই বা কম কি? হ্যাঁ, কাজ করবে, ভাবল সে। রকি বিচে ফিরেই কিশোরকে পটিয়ে পাঠিয়ে জিনাকেও গোয়েন্দাদের একজন করে নেওয়ার কথা বলবে সে। জানি সহজে রাজি হবে না কিশোর। আদৌ রাজি হবে কিনা তা তো যথেষ্ট সন্দেহ আছে রবিনের। তবুও বলে দেখবে, এখন আর অসুবিধে নেই। রকি বিচের স্কুলে ভর্তি হয়েছে জিনা। ইচ্ছে করলে 4 গোয়েন্দা করা যায়। 11টা বাজার 10 মিনিট আগে সবাইকে তুলে দিল রবিন। সারাদিন পরিশ্রমের পর এত আরামে ঘুমিয়েছিল, উঠতে কষ্ট হলো তিনজনেরই। তৈরি হয়ে নিল ওরা। বেরিয়ে এলো বাইরে। যেমন রেখে গিয়েছিল তেমনি শুয়ে আছে রাফিয়ান, কিন্তু সতর্ক। সাড়া পেতে উঠে বসলো। আকাশে অনেকখানি উঠে গেছে চাঁদ। উজ্জ্বল জ্যোৎস্না। সারা আকাশ জুড়ে সাঁতার কাটছে ছোট বড় মেঘের ভেলা। কখনো চাঁদ ঢেকে দিচ্ছে। আবছা অন্ধকারে ডুবে যাচ্ছে বনভূমি। চাঁদ বেরিয়ে এলেই হেসে উঠছে আবার হলুদ আলোয়। তাঁবুর কাছে কাউকে দেখা যাচ্ছে না। উকি ঝুঁকি দিয়ে বলল মোসা। না যাক, কিশোর বলল। তবু সাবধানের মার নেই, কোন রকম শব্দ করবে না কেউ। এসো যাই। গাছপালা আর ঝোপের ছায়ায় 5 মিনিট হাঁটলো ওরা হ্রদের পাড় ধরে। চাঁদের আলোয় চকচকে বিশাল এক আয়নার মতো দেখাচ্ছে হ্রদটাকে। গুনগুন করে গান ধরল মুসা। জিনাও তার সঙ্গে গলা মেলাতে যাচ্ছিল। বেরসিকের মতো বাধা দিয়ে বসলো কিশোর। এই চুপ, এখন গান গাওয়ার সময় না, বেটারা শুনলে। ভেলায় চড়ল ওরা। সবাই উত্তেজিত, রোমাঞ্চিত। সেটা সংক্রামিত হয়েছে রাফিয়ানের মাঝেও। চঞ্চল, কি করবে যেন বুঝে উঠতে পারছে না। রাতের এই অভিযান দারুণ লাগছে তার কাছে। আর কিছু করতে না পেরে এক এক করে গাল হাত চেটে দিতে লাগলো সবার। একরত্তি বাতাস নেই, বড় বেশি নীরব। দ্বারের মৃদু ছপ ছপ শব্দ বেশি হয়ে কানে বাজছে। পানির ছোট ছোট ঢেউ আর বুদবুদ উঠে সরে যাচ্ছে ভেলার গা ঘেঁষে। রূপালি খুদে ফানুসের মতো ফাটছে বুদবুদগুলো। এত সুন্দর রাত খুব কমই দেখেছি। তীরের নীরব গাছপালার দিকে চেয়ে বলল রবিন।
এত শান্তি, এত নীরব। তাকে ব্যঙ্গ করার জন্যই যেন কর্কশ চিৎকার করে উঠল একটা পেঁচা। চমকে গেল রবিন। যা হোক, গেল তোমার নীরবতা, হাসতে হাসতে বলল মূসা। রবিন ঠিকই বলেছে, কিশোর বলল। এত সুন্দর রাত আমিও কম দেখেছি। ইয়ার্ডে কাজ না থাকলে এমনই জ্যোৎস্না রাতে ছাদে উঠে বসে থাকে রাশেদ চাচা। অনেকদিন দেখেছি আমি তা। আকাশের দিকে, চাঁদের দিকে চেয়ে কি যেন ভাবে। জিজ্ঞেস করেছিলাম একদিন, বিশ্বাস করবে? চাচা কেঁদে ফেলেছিল। দেশের কথা, তার ছেলেবেলার কথা বলতে বলতে। বাংলাদেশে নাকি এর চেয়েও সুন্দর চাঁদ ওঠে। ফসল কাটা শেষ হলে ধুধু করে নাকি ফসলের মাঠ, ধবধবে সাদা। চাঁদনি রাতে শেয়ালের মেলা বসে সেই মাঠে, বৈঠক বসে। চাচা নাকি দেখেছে। চাচা প্রায়ই বলে, কোনো মতে এই ইয়ার্ডের ভারটা আমার কাঁধে গছাতে পারলেই চাচিকে নিয়ে দেশে চলে যাবে। আরে এই রাফি, আমার কান খেয়ে ফেলবি নাকি? বেরসিকের মতো মুসার গান তখন থামিয়ে দিয়েছিল কিশোর, সেই শটটা নিল এখন। ওই যে ওই বাক্সটা না, হাত তুলে বলল জিনা। হ্যাঁ, ওই বাক্সটাই মার্কার। চাঁদের আলো চিকচিক করছে ওটার ভেজা পিঠে। কাছে এসে ভেলা থামালো। কাপড় খুলতে শুরু করলো মুসা। জিনা সাঁতারের পোশাক পরে এসেছে। রিংয়ের মতো করে পেছন দড়ির বান্ডিলের ভেতরে হাত ঢুকিয়ে দিল মুসা। ডাইভ দিয়ে পড়লো পানিতে। জিনা নামলো তার পরপরই। দম কেউ কারো চেয়ে কম রাখতে পারে না। প্রথমে ভাসলো জিনার মাথা, তার কিছুক্ষণ পর মুসার। দম নিয়ে বলল, বাঁধন কেটে দিয়েছি পোটলাটার, আবার যেতে হবে, দড়ি বাঁধবো। জিনাকে নিয়ে আবার ডুব দিল মুসা। দুজনে মিলে শক্ত করে ব্যাগের মুখে পেঁচিয়ে বাঁধলো দড়ি। হ্যাঁচকা টান দিয়ে দেখলো মুসা খুলে কিনা, কিন্তু খুলল না। উপর থেকে টেনে তোলা যাবে, বাঁধন খুলে পড়ে যাবে না ব্যাগে। দড়ির আর এক মাথা হাতে নিয়ে উপরে উঠতে শুরু করলো মুসা। পাশে জিনা। হয়েছে? জিজ্ঞেস করলো কিশোর। হাঁপাতে হাঁপাতে মাথা ঝাঁকালো দুজনে। দম নিয়ে ভেলায় উঠে এলো জিনা আর মুসা। তোয়ালেটা কোথায়? কাঁপতে কাঁপতে বলল জিনা। ইস, পানি তো না, যেন বরফ। তাদের দিকে নজর নেই এখন রবিন আর কিশোরের। দড়ি ধরে টেনে ব্যাগটা তুলতে শুরু করেছে। ভারের জন্যে একপাশে কাত হয়ে গেছে ভেলা, আর একটু টান পড়লেই পানি উঠবে। উল্টা ধারে সরে গেল জিনা আর মুসা। রাফিয়ানকেও টেনে সরালো নিজেদের দিকে। সোজা হলো আবার ভেলা। তীরের দিকে চেয়ে হঠাৎ ঘাউ ঘাউ করে উঠল রাফিয়ান। তাড়াতাড়ি তার মুখে হাত চাপা দিয়ে ধমক দিল জিনা, এই চুপ চুপ। শঙ্কিত চোখে তাকালো কুকুরটা যেদিকে চেয়ে আছে সেদিকে। টিকসির আসছে না তো? কাউকে দেখা গেল না। বোধহয় শেয়াল টেয়াল দেখেছে রাফিয়ান। ব্যাগটা তুলে আনা হয়েছে। আর এখানে থাকার কোনো মানে নেই। তীরের দিকে রওনা হলো ওরা। ভালোই ভালোই আস্তানায় ফিরে যেতে পারলেই বাঁচে এখন। ভেলা আগের মতোই লুকিয়ে রাখা হলো। বোট হাউসে রাখলে আর ডার্কি দেখে ফেললে সন্দেহ করবে, কি ঘটেছে বুঝেও যেতে পারে। খাড়া পাড়, শেকড় বেয়ে উঠতেই কষ্ট হয়। ভারী একটা বোঝা নিয়ে ওঠা যাবে না। ব্যাগটা নিচে রেখে দড়িটা দাঁতে কামড়ে ধরে আগে আগে উঠে গেল মুসা। তার পেছনে রবিন আর জিনা। কিশোর নিচে রয়েছে। দড়ি ধরে ব্যাগে টেনে তুলতে বলল ওদেরকে। ব্যাগটা উঠে যেতেই সেও উঠে এলো ওপরে। চুপ করে আছে রাফিয়ান। তার মানে ঝোপের ভেতরে ঘাপটি মেরে নেই কেউ। আচমকা ঘাড়ে এসে লাফিয়ে পড়বে না। গাছের ছায়ায় ছায়ায় আস্তানায় ফিরে এলো ওরা। রাফিয়ানকে সিঁড়ি মুখের কাছে পাহারায় বসিয়ে অন্যেরা নেমে এলো ভাড়ারে। মোম জ্বালল কিশোর। আগে কিছু খেয়ে নিলে কেমন হয়, প্রস্তাব দিল মোসা। ভালোই হয়, জিনাও রাজি। স্যান্ডউইচ বের করে খেতে শুরু করলো তিনজনে, কিশোর বাদে। সে ব্যাগ খোলায় ব্যস্ত। যা বাধা বেঁধেছ, ভেজা গিট কিছুতেই খুলতে পারলো না গোয়েন্দা প্রধান। কাটতে হবে। ছুরি বের করলো সে। বাঁধন কাটার পরেও ব্যাগের মুখ দিয়ে ভেতরের বাক্স মতো জিনিসটা বের করা গেল না। দীর্ঘ পানিতে থেকে থেকে বাক্সের গায়ে আটা হয়ে লেগে গেছে প্লাস্টিকের চাদর। কেটে ছিঁড়ে তারপর বের করতে হবে। দাও তো, আমাকেও একটা দাও, হাত বাড়ালো কিশোর। খেয়ে নিয়ে আবার চাদর কাটাই মন দিল কিশোর। ভেতরে কি আছে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে সবাই। স্টিলের একটা ট্যাঙ্ক বেরোলো। ফাঁকগুলো রবারের লাইনিং দিয়ে এমনভাবে বন্ধ, পানি ঢোকার পথ নেই। তালা লাগানো নেই, নইলে আর এক ঠেকড়া বাঁধত।
ডালা তুলতে শুরু করলো কিশোর। দুরু দুরু করছে সবার বুক। ঝুঁকে এসেছে চাঙ্কের চারপাশ থেকে। ডালা তোলা হলো। ভেতরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্লাস্টিকের অসংখ্য ছোট বাক্স, সব এক সাইজের। গহনার বাক্স। হাত বাড়িয়ে একটা বাক্স তুলে নিল জিনা। ঢাকনা খুলে স্থির হয়ে গেল। সবার চোখেই বিস্ময়। কালো মখমলের সজ্জায় শুয়ে আছে একটা অপূর্ব সুন্দর নেকলেস। মোমের আলোয় জ্বলছে যেন পাথরগুলো, নিশ্চয়ই কোনো মহারানীর। এটার ছবি দেখেছি আমি, বিড়বিড় করলো জিনা। ফেলোনিয়া রানীর গলায়। তিনি পরে তার এক ভাস্তিকে জন্মদিনে প্রেজেন্ট করে দেন। ভাস্তির বর হলিউডের নামকরা অভিনেতা, বিরাট বড় লোক। হীরা না? মুসা বলল। দাম কত হবে? 100 পাউন্ড? মাঝে মাঝে তুমি যে এত বোকার মতো কথা বলো না। 100,000 পাউন্ডও দেবে না। থাকবে তাহলে, আমার ওসব কোনোদিনই লাগবে না। হাত নাড়লো মুসা। তুমি হাত দিয়ে কি করবে? বাটা ছেলেরা হার পরে? জিনা বলল। কে বলল পরে না? হিপ্পি মার্কা গায়কগুলোর গলায় তো প্রায় দেখি আমি। আরো কয়েকটা বাক্স খুলে দেখলো ওরা। প্রতিটা গহনা দামি। হীরা, পান্না, চুনি, মুক্তা সবই রয়েছে। হার, কানের দুল, চুড়ি, আংটি, প্রায় সব ধরনের অলংকার আছে। রাজার সম্পদ। একসঙ্গে এত গহনা কোনো মিউজিয়ামেও দেখিনি, বলল রবিন। যাক, ভালোই হলো। ফোঁস করে চেপে রাখা নিঃশ্বাস ছেড়ে বলল কিশোর। চোরের হাতে পড়লো না। ভাগ্যিস আমরা এসে পড়েছিলাম, নইলে পুলিশ জানতোই না অখ্যাত এক হ্রদের তলায় লুকানো ছিল এগুলো। নেব কি করে? মুসার প্রশ্ন। সেটাই ভাবছি। ট্রাঙ্ক নিয়ে ডার্চি আর ট্যাক্সির সামনে দিয়ে যাওয়া যাবে না। এক কাজ করো, যার যার ব্যাগে ভরে ফেলো, যতটা পারা যায়। বাকিগুলোর বাক্স ফেলে দিয়ে রুমালে পোটলা বাঁধবো। ভাগাভাগি করে ব্যাগে ভরার পরও অনেক জিনিস রয়ে গেল। বাক্স থেকে খুলে ওগুলো রুমালে বাঁধতে হলো। তাতেও লাগলো 4টে রুমাল। 4 জনের কাছে থাকবে 4টে। ঠিক হলো। সকালে উঠে প্রথমে কোথায় যাব? রবিন জিজ্ঞেস করলো। পুলিশ? এখানকার পুলিশের যা সুরত দেখে এলাম, মুখ বাঁকালো কিশোর। হবে না। পোস্ট অফিস থেকে মিস্টার নরিসকে ফোন করব। তিনি কিছু একটা ব্যবস্থা করবেন, তাকে বিশ্বাস করা যায়। আমার ঘুম পাচ্ছে। বড় করে হাই তুলল মুসা। মুখের কাছে হাত নিয়ে গিয়ে আঙুলগুলো কলার মোচার মতো বানিয়ে নাড়ল সে বিচিত্র ভঙ্গিতে। ঢুকিয়ে দেবে যেন মুখের ভেতর। শুয়ে পড়ল সবাই। কিন্তু ঘুম কি আর আসে? বিপদ তো কাটেনি এখনো। রাফিয়ানের চেঁচামেচিতে সকালে ঘুম ভাঙল ওদের। সিঁড়ি মুখ দিয়ে রোদ ঢুকছে। লাফিয়ে উঠে বসলো কিশোর। অন্যদেরও ঘুম ভেঙে গেছে। কি হয়েছে দেখার জন্যে উপরে উঠে এলো গোয়েন্দা প্রধান। টিক্সি দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভাব জমাতে চাইল। তোমাদের কুকুরটা কিন্তু খুব ভালো, ধারে কাছে ঘেঁষতে দেয় না কাউকে। ধন্যবাদ, নিরস গলায় বলল কিশোর। দেখতে এলাম খাবার টাবার কিছু আছে কিনা। হাসলো টিক্সি। লাগবে কিছু? হঠাৎ এমন দরদ উঠলো কেন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে কিশোর। যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাত থেকে নিস্তার পেতে চায় 2 ডাকাত। খাবার তাহলে লাগবে? কিশোরের তীব্র খোঁচাটা কোনো মতে হজম করলো টিক্সি। তাছাড়া তাকে ভয়ও পেতে আরম্ভ করেছে। বড় বেশি ধার ওই ছেলেটার জিভে। চাচাশোলা কথা, কাউকেই পরোয়া করে না। নো থ্যাঙ্কস, আবার বলল কিশোর। অনেক খাবার বেঁচে গেছে, কারো লাগলে বরং দিতে পারি। ও তা আমতা করছে টিক্সি। কি বলতে গিয়ে আবার কি জবাব শুনতে হবে কে জানে। যাচ্ছ কখন? যাব, আজ স্কুলে হাজিরা দিতেই হবে। তাড়াতাড়ি করো তাহলে, বৃষ্টি আসবে। আকাশের দিকে তাকালো কিশোর। কই, মেঘের তো নামগন্ধও দেখছি না। অন্যদিকে চোখ ফেরালো টিক্সি। মুচকি হেসে ঘুরে দাঁড়ালো কিশোর। সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। টিক্সি যেমন চাইছে ওরা চলে যাক, কিশোরও চাইছে সে চলে যাক। মহিলা দাঁড়িয়ে থাকলে ওদেরও বেরোতে অসুবিধে। 10 মিনিটেই তৈরি হয়ে বেরিয়ে এলো 4 জনে। টিক্সি চলে যাচ্ছে। ঝোপের উপর দিয়ে মাথা দেখা যাচ্ছে তার। ফিরে তাকালো একবার। এক মুহূর্ত থেমে দেখলো, তারপর ঘুরে আবার হাঁটতে লাগলো। জলার ধার দিয়ে যেতে ভালোই লাগবে, রবিন বলল। সেদিন আসার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল, ভালো মতো দেখতে পারিনি, আজ দেখব। কথা বলতে বলতে চলেছে ওরা। জোরে পা চালাচ্ছে। যত তাড়াতাড়ি পোড়া বাড়ির কাছ থেকে সরে যাওয়া যায় ততই ভালো।
সময়ের হিসাব রাখছে না ওরা, দরকারও মনে করছে না। মুসার একটা কথায় হেসে উঠল সবাই। এই সময় হঠাৎ পেছনে চেয়ে গলা ফাটিয়ে ঘেউ ঘেউ জোরে দিল রাফিয়ান। ফিরে তাকালো সবাই, চমকে উঠল। দৌড়ে আসছে দুই ডাকাত। আরে জলা ভেঙেই তো আসছে, গাধা নাকি? রবিন বলল। শর্টকাট, কিশোর বলল। চোরা কাদায় পড়লে বুঝবে ঠেলা। মরুগ্গে বেটারা, হাঁটো, পথ ধরেই হাঁটো, আমরা জলায় নামছি না। চলার গতি বাড়িয়ে দিল ওরা। ওরা পাগল হয়ে গেছে, ফিরে চেয়ে বলল জিনা। হবারই কথা, কিশোর বলল। এভাবে নাকের ডগা দিয়ে লাখ লাখ ডলার চলে যাচ্ছে ওদের। নৌকায় মাল না পেয়ে নিশ্চয়ই আমাদের ভাড়ারে ঢুকেছিল। ট্রাঙ্ক আর বাক্সগুলো ওভাবে রেখে আসা উচিত হয়নি আমাদের, জঙ্গলে ফেলে দিয়ে এলে ভালো হতো। আসুক না, কি হবে? মুসা বলল। রাফি আছে, তাছাড়া আমরা 4 জন, দুজনের সঙ্গেও পারবে না, ওদের কাছে পিস্তল নেই। তাও তো ঠিক, দেখি কি হয়। ছপ ছপ করে কাদা পানি ভেঙে আসছে জারটি, তার পেছনে চিকসি। কোথায় পা ফেলছে খেয়ালই করছে না। অনেক কাছে এসে পড়লো দুজনে। গোয়েন্দাদের সঙ্গে বোঝা, দৌড়ানোর উপায় নেই, হাঁপিয়ে পড়ল। না, এভাবে হবে না, মাথা নাড়ল কিশোর। ধরে ফেলবে, তার চেয়ে দাঁড়ায়, দেখা যাক কি করে। ফিরে দাঁড়িয়ে চেঁচাতে শুরু করলো রাফিয়ান। ভয়ানক হয়ে উঠেছে চেহারা, কিন্তু কেয়ারই করছে না ডারটি। বাঘা কুকুরটার সঙ্গে লাগতেও যেন আপত্তি নেই তার আর এখন। যে করেই হোক গহনাগুলো তার চাই। আর বেশি বাকি নেই, ধরে ফেলবে ছেলেদের। এই সময় বিপদে পড়লো ডারটি। আঠালো কাদায় আধার ডুবে গেল পা। কোনো মতে টেনে তুলে আর এক জায়গায় ফেললো। ভাবলো ওখানটাও নরম কাদা, কিন্তু তলায় পাথর বা শক্ত অন্য কিছু রয়েছে, যেটাতে জোরে পা পড়ায় বেকায়দা রকম কাত হয়ে গেল পা। গড়ালি গেল মুচকে। চেঁচিয়ে উঠে আধা কাদার মধ্যেই বসে পড়লো সে। তাকে তোলার জন্য লাফিয়ে এগিয়ে আসতে গিয়ে টিকসিরও 2 পা দেবে গেল কাদায়, একেবারে হাঁটু পর্যন্ত। টেনে তোলার জন্য জোরাজুরি করতেই আরো ডুবে গেল পা। আতঙ্কিত হয়ে পড়ল সে। ভাবলো চোরা কাদায় ডুবে যাচ্ছে। ভালো মতো আটকেছে দুজন, এমন এক জায়গায় কেউ গিয়ে সাহায্য না করলে বেরিয়ে আসতে পারবে না। সাহায্যের জন্য অন্যায় শুরু করলো সে। মায়া হলো রবিনের। যাব নাকি? পাগল হয়েছ, বলল মোসা। থাক, কিশোর বলল। শিক্ষা হোক কিছুটা, আমরা গিয়ে লোক পাঠিয়ে দেবো। বেকায়দায় পড়েনি, মরবে না। তুলতে গেলে আমরাই বিপদে পড়ব। ওদেরকে দেখে খুশি হলো পোস্টম্যান। কেমন কেটেছে টুট্রিজে? খুব ভালো, বলে অন্যদের রেখে টেলিফোনের দিকে এগোলো কিশোর। বাড়িতেই পাওয়া গেল মিস্টার নরিসকে। শুনে তো প্রথমে চমকে উঠলেন। বললেন, তোমরা ওখানেই থাকো, আমি আসছি। ঘোড়ার গাড়ি নিয়ে পৌঁছে গেলেন নরিস। ছেলেদের গাড়িতে তুলে নিলেন। গ্রামরক্ষীর কাছে গিয়ে কিছুই হবে না, সোজা চললেন শেরিফের কাছে। জেলখানাটার কাছেই শেরিফের অফিস। শেরিফ লোক ভালো, বুদ্ধিমান, 6.5 ফুট লম্বা, লিকলিকে শরীর। সব শুনে শীষ দিয়ে উঠলেন। পোটলা খুলে প্রথমে তুলে নিলেন ফেলোনিয়া নেকলেসটা। এটা যে কত খোঁজা খুঁজেছে পুলিশ, বললেন তিনি। বেল বাজিয়ে সহকারীকে ডেকে সংক্ষেপে সব জানিয়ে বললেন, হ্যারি, 3 জন লোককে নিয়ে যাও, ডাকাত দুটোকে তুলে আনুগে। অবাক হয়ে শুনল হ্যারি। ছেলেদের দিকে চেয়ে সামান্য মাথা ঝাঁকালো, হেসে বলল, তোমরা অনেক বাহাদুর। যাই, নিয়ে আসি গে পাজিগুলোকে। গহনাগুলো শেরিফের দায়িত্বে দিয়ে দিল ছেলেরা। তবে প্রতিটা জিনিসের একটা লিস্ট করে নিয়ে তাতে রিসিপ্ট লিখিয়ে শেরিফে স্বাক্ষর দিয়ে নিল। সাক্ষী রইলেন মিস্টার নরিস। কাগজটা ভাঁজ করে সযত্নে পকেটে রেখে দিল কিশোর। হ্যাঁ, পাখোয়াজ ছেলে, তারিফ করলেন শেরিফ। বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? হয়তো গোয়েন্দাই থেকে যাব, বলল কিশোর। এখনো জানি না সঠিক। শেরিফের কাছ থেকে বিদায় নিয়ে বেরোলো ওরা। খামারে নিয়ে যাওয়ার জন্য অনেক চাপাচাপি করলেন মিস্টার নরিস, কিন্তু রাজি হলো না ছেলেরা। স্কুল কামাই করবে না। শেষে তাদেরকে বাস স্টেশন পর্যন্ত পৌঁছে দিলেন মিস্টার নরিস। বিদায় নেওয়ার আগে একে একে সবাই হাত মেলালো তার সঙ্গে। গম্ভীর মুখে রাফিয়ানো একটা পা বাড়িয়ে দিল। হেসে উঠলেন মিস্টার নরিস। তুই একটা কুকুর বটে রাফি, তোর মতো একটা কুকুর যদি আমার থাকতো। গো গো করে কুকুরের ভাষায় কিছু বলল রাফিয়ান। বোধহয় বলেছে, ঠিক আছে যান,
জিনা তাড়িয়ে দিলেই চলে আসবো আপনার কাছে। তার কথা যেন বুঝতে পারলো জিনা। তাড়াতাড়ি গলার বেল্ট ধরে রাফিয়ানকে কাছে সরিয়ে নিল। হাসলো সবাই। আবার এদিকে কখনো বেড়াতে এলে যেন তার বাড়িতে ওঠে। বারবার এই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলেন মিস্টার নরিস। বাস আসতে বোধহয় দেরি আছে। মুসা বলল, এই কিছু খেয়ে নিলে কেমন হয় বলো তো? খুব ভালো, বলল কিশোর। আমিও এ কথাই ভাবছিলাম। খাবারের দোকানটা দেখিয়ে বলল, চলো, দিকে মায়ের সঙ্গেও দেখা হবে। বলেছিলেন ফেরার পথে দেখা করে যেতে। ছেলেদেরকে দেখে খুব খুশি হলেন বৃদ্ধা। তবে আগের বারের মতোই রাফিয়ানকে ভেতরে ঢুকতে দিলেন না, দরজার বাইরে রাখলেন। আদর অভ্যর্থনার পর টুকটাক কিছু কথা বললেন। তারপর জিজ্ঞেস করলেন, আজকে স্যান্ডউইচ লাগবে কয়টা? আজ বেশি লাগবে না, বাড়ি ফিরছি তো, বলল কিশোর। তাছাড়া পথে খিদে পেলে খাবার পাওয়া যাবে। হিসেব করে বলল, 4-5-এ 20টা। ঠিক আছে। ঘুরে রান্নাঘরের দিকে রওনা হলেন বৃদ্ধা। দরজার কাছে গিয়ে ফিরলেন, হ্যাঁ, কেউ বলে ডেকো আমাকে। চলে গেলেন তিনি দরজার ওপাশে।